এখন দেখা যায় স্যার, দেখা যায়? আচ্ছা স্যার, স্যার এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? জি শোনো, স্যার। তোমাদের তো যদিও জটিল, আগে একবার ক্লাস নিছি, তোমরা যদি যতটুকু বুঝতে পারো দেখো, হ্যাঁ বুঝলে? আমরা তোমরা সবাই তো ক্যাটল্যাবে গেছো, যে ইপি আরএফএ করি ক্যাটল্যাবে, মোটামুটি কি ক্যাটল্যাবে তুমি গেছো? হ্যালো, জি স্যার। তোমরা কি ইপি ল্যাবে কখনো গেছো? জি স্যার, গিয়েছি স্যার। আচ্ছা, ইপি ল্যাবে গেলে আমি মোটামুটি ওভারভিউ দিচ্ছি, যদিও একটু তোমাদের বুঝতে যদি কষ্ট হয়, পরীক্ষায় তো সব ডিটেলস আসবে না, যেহেতু আমাদের এখানে হয়, তোমাদের মোটামুটি এটা একটু জেনে রাখা ভালো যে এখানে কি কি কাজ হয়, কেমনে হয়, বুঝলে? হ্যাঁ, তোমাদের একটু জেনে রাখা ভালো, ঠিক আছে? জি স্যার। আমাদের মেনলি আমরা ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া এবং ওয়াইড কমপ্লেক্স টেকিকার্ডিয়া, এই ধরনের টেকিকার্ডিয়া গুলো আমরা ইলেকট্রোফিজিওলজি স্টাডি এবং রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এগুলো আমরা করে থাকি, বুঝলে? হ্যাঁ, ন্যারো কমপ্লেক্সের মধ্যে কমন হলো পিএসভিটি, তার মধ্যে এভিএনআরটি আর এভিআরটি, এই দুটো মোস্ট কমন। এরপরে যেগুলো আছে সেগুলো আমরা কমন করি, তারপরে এই দুটি আমাদের মানে ম্যাক্সিমাম আমাদের ইপি স্টাডি এবং আরএফএ এই দুটো কমন করি আমরা। এরপরে আছে অ্যাক্টাইল টেকিকার্ডিয়া আছে, আর তারপরে তোমার আছে অ্যাক্টাইল ফিব্রিলেশন, বুঝলে? কমন যে লাল দাগ দিয়া, এই কমন দুটো আমরা হলো বেশি করি, আর অন্যান্য যেগুলো সেগুলো আমরা অত ফ্রিকোয়েন্টলি করা হয় না। আর ভেন্টিকুলার টেকিকার্ডিয়ার ভিতরে আমরা যেগুলো ইডিওপ্যাথিক ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, মানে নর্মাল স্ট্রাকচার যেগুলো, আইএলভিটি মানে ইডিওপ্যাথিক লেফট ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, পোস্টিও ফেসিকুলার ভিটি যেটাকে আমরা বলি, লুকস লাইক এসভিটি, ওটা আমরা ইপিএস আরএফএ করি, আরভিওটি ভিটি, এলভিওটি ভিটি, এই স্ট্রাকচার নর্মাল হার্ট এগুলো আমরা অ্যাবলেশন করে থাকি, ইপি করে থাকি এবং অ্যাবলেশন করে থাকি। আর স্ট্রাকচার অ্যাবনর্মাল হার্ট যেগুলো ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এআরভিটি, বুগারা সিনড্রোম, লং কিডনি সিনড্রোম, এগুলো ক্ষেত্রে ইলেকট্রোফিজিওলজি স্টাডি মেনলি আমরা খুব একটা করা হয় না। কার্ডিওমায়োপ্যাথি যেগুলো আছে সেই ক্ষেত্রে, যেগুলো ভেন্টিকুলার টেকিকার্ডিয়া আছে সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে করা হয় মেনলি এগুলো ডিভাইস থেরাপি এবং অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট। এগুলো ফেল করলে, ফ্রিকুয়েন্ট শক পাইলে সেই ক্ষেত্রে আমরা ইপিএস আরএফএ করে সেগুলো আমরা শকের ইনসিডেন্সটা কমাই দেই, কিন্তু এটা কখনো কিওর করা যায় না। আমরা ইপিএস আমরা কি উদ্দেশ্য করে থাকি? আমরা মেনলি উদ্দেশ্য করে থাকি যে কন্ডাক্টিং সিস্টেম যেটা আছে সে এটা কন্ডাক্টিং সিস্টেমের ক্যারেক্টারগুলো জানা, তারপরে যে আমরা অ্যারিথমিয়া যেগুলো হয় সেই অ্যারিথমিয়াগুলো অ্যানালাইসিস করা, যে এটা কোন ধরনের অ্যারিথমিয়া হলো এবং এটার কিউরেটিভ ট্রিটমেন্ট অপশন আছে কিনা, অপশন থাকলে কি অপশন, সেই অপশনগুলো আমরা বের করা, আর পরবর্তী থেরাপি এগুলো ইভালুয়েট করা। এগুলো হলো পারপাস অফ ইপিএস। ল্যাবরেটরি তোমরা যারা গেছো, আমরা পুরাতন ল্যাবের আমাদের একটা ছবি, আমাদের নর্মালি আমাদের ক্যাথ ল্যাব থাকে, যে ক্যাথ ল্যাব লাগবেই, যে সিয়ান ক্যাথ ল্যাব, এর সঙ্গে এক্সট্রা মেশিন লাগে, এক্সট্রা কম্পিউটার সেট থাকে, সেইখানে থেকেই তোমার এটার কানেকশন থাকে। যে কম্পিউটার দেখো, যে কম্পিউটার যে থাকে আছে নর্মালি, যে রিয়েল টাইম কম্পিউটার, এখানে তোমার কি বলে রানিং ইসিজি মোটামুটি চলতে থাকে, পেশেন্টের ইন্টেকার্ডিয়াক এবং ইসিজি গুলো চলতে থাকে, রিয়েল ইসিজি। আর ওই ইসিজিটা যদি কখনো আমরা অ্যানালাইসিস করতে যাই, তখন আমরা রিভিউ মনিটরে এটাকে নিয়ে এসে আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারি, কিন্তু রিয়েল টাইমে এটা কন্টিনিউয়াস ইসিজি চলতে থাকে। তারপরে আমরা এটাকে স্টিমুলেশন দেওয়ার জন্য স্টিমুলেশন যেটা থাকে এখনকার গুলো, এগুলো একসঙ্গে দিয়ে আসে। হ্যাঁ, স্টিমুলেশনটা যে আমরা ওভার ড্রাইভ যেমন পেচিং করি, এবং এই স্টিমুলেশনের জন্য স্টিমুলেশন সেটা সেটা, বুঝলে? আর এর ভিতরে আর অনেকগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের মেনলি তোমাদের
স্ট্রাকচারাল পার্ট, সেগুলো অ্যাম্পলিফায়ার থাকে, মানে বিভিন্ন পার্ট আছে ইপি সিস্টেমের। সিস্টেমগুলো তোমাদের অতগুলো জানার দরকার নাই, যেটা জানার দরকার আমি সেটা তোমাদেরকে বলতেছি। যে একটা কম্পিউটার সেট থাকবে, সেটার মনিটর থাকে রিয়েল টাইম আর রিভিউ মনিটর থাকে। রিয়েল টাইমে আমরা রিয়েল লাইভ ইসিজি আমরা যেটা আছে সেটা দেখতে পারি, আর রিভিউ মনিটরে আমরা ইসিজি গুলো যেটা আসে ওই ইসিজি গুলো আমরা এখানে আমরা রিভিউ করতে পারি আমরা অফলাইনে। আর এর ভিতরে আছে তোমার অ্যাম্পলিফায়ার থাকে, স্টিমুলেটর থাকে। এই অ্যাম্পলিফায়ার গুলো ইসিজি গুলোকে অ্যাম্পলিফাই করে ইসিজি গুলোকে চেহারা সুন্দর করে। তারপরে স্টিমুলেশন যেগুলো থাকে স্টিমুলেটর দিয়ে আমরা ওভারড্রাইভ পেচিং করি, পেচিং করে টেকিকার্ডিয়া ইন্ডাকশন কেমন নিয়মগুলো সেগুলো করা হয়। আপনার সাথে সাথে আমাদের ডিফিব্রিলেটর থাকে, যদি কখনো লাগে সে ডিফিব্রিলেটরটা রেডি রাখতে হয়। এই হলো মোটামুটি একটা ক্যাথল্যাবের একটা সেটআপ। এই যে প্রিভিউ যদি দেখতে চাও, রিয়েল টাইম একটা এটা হলো রিভিউ মনিটর আর কম্পিউটার সেট থাকে। আর এই যে অ্যাম্পলিফায়ার এর ভিতরে থাকে আর থাকে স্টিমুলেটর। এইগুলো কম্বাইন মিলে হলো ইপি সিস্টেম। এখন ইপি সিস্টেমটা কেমনে কানেকশন দেওয়া হয়, এই মনে করো পেশেন্ট টেবিলে শুয়ে আছে, পেশেন্টের সঙ্গে তোমার 12 বিট ইসিজি যে আছে সে একে বলে আমরা সার্ফেস ইসিজি। এই ইসিজি গুলো সবগুলো নিয়ে আসে আমরা এখানে একটা পেশেন্টের টেবিলের উপর ওখানে একটা জাংশন বক্স আছে, জাংশন বক্সের মতো ওখানে ওই জাংশন বক্সের ভিতরে ইসিজি লিড গুলো ওখানে ঢুকাই দেই। ইন্টেকার্ডিয়াক যেগুলো ক্যাথেটার ঢুকাই, ওই ক্যাথেটার সঙ্গে যে কেবল গুলো আছে কেবল গুলো জাংশন বক্সে নিয়ে আসি। জাংশন বক্স থেকেই কানেকশন চলে যায় তোমার অ্যাম্পলিফায়ারে, তারপরে তোমার কম্পিউটার সিস্টেমে, ওখান থেকে রিয়েল টাইম চলে যায়। রিয়েল টাইমে আমরা অফলাইনে আমরা রিভিউ দেখতে পারি। আর এই ফিল্টারের মধ্যে ওখান থেকে রেকর্ডার আছে, প্রিন্টার আছে, আমরা প্রিন্ট করতে পারি। আর জাংশন বক্সের সঙ্গে আরেকটা কেবল থাকে, সেটা তোমার হলো অ্যাবলেশন কেবল থাকে। এই যে আরেকটা কেবল অ্যাবলেশন কেবল, আগে বলে আরএফ জেনারেটর, যেটা দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাথেটার অ্যাবলেশন করা হয়। সব ক্যাথেটার গুলো জাংশন বক্সে এসে কানেকশন থাকে। এটা হলো মোটামুটি হলো সিস্টেম গুলো। আর ডিফিব্রিলেটর গুলো প্যাচ থাকে, ডিফিব্রিলেটর গুলো কানেকশন দেওয়া থাকে আমাদের প্রয়োজন মনে করি। তাহলে মেনলি হলো পেশেন্টের সারফেস ইসিজি জাংশন বক্সে আসবে, ইন্টারকার্ডিয়াক ইসিজি ক্যাথেটার গুলোর কেবল গুলো জাংশন বক্সে আসবে, জাংশন বক্স থেকে কম্পিউটারে চলে যায়, ওখান থেকে চলে যায় স্টিমুলেটরে, ওখান থেকে চলে যায় আরএফ জেনারেটরে। এইটা তোমার হলো ইপি সিস্টেমের একটা হলো বেসিক আইডিয়া। পেশেন্ট প্রিপারেশন আমাদের করোনারি অ্যানজিওগ্রামের জন্য আমরা যেভাবে করি ঠিক সেভাবে একই নিয়মে করা হয়। তো এখানে এক্সেপশনাল একটা জিনিস আছে যে আমরা অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ 4 থেকে 5 হাফ লাইফ অফ রাখি, এটা আমাদের। আর ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেগুলো থাকে সেগুলো আমাদের অনেক সময় আমাদের 48 আওয়ার্স অনেক সময় আমাদেরকে বন্ধ করা লাগে। আর পেশেন্ট শুড বি ফাস্টিং অ্যাট লিস্ট 6 আওয়ার্স, কারণ পেশেন্ট অনেক সময় ইনকিউবেট লাগতে পারে, এই জন্য 6 আওয়ার্স পেশেন্টের ফাস্টিং রাখা লাগে। আর আইভি অ্যাক্সেস নরমালি আমরা দুটো আইভি অ্যাক্সেস আমাদের লাগে। আর আমাদের সমস্ত প্রসিডিওর কিন্তু নর্মাল না, অল প্রসিডিওর আন্ডার কনসাস সিডেশন। সিডেশন অনেকটা যেহেতু লেন্দি প্রসিডিওর, পেশেন্ট ক্যানট টলারেট, অ্যাংশাস হয়ে থাকে, পেশেন্ট তোমার আনস্টেবল হয়ে যায়, অ্যাংশাস থাকে, এই জন্য আমরা কনসাস সিডেশন আমরা ইউজুয়ালি প্যাথিডিন ফ্যান্টানিল এগুলো দিয়ে আমরা পেশেন্টকে লো ডোজ দিয়ে আমরা পেশেন্টকে সিডেট করে রাখি। এই অ্যাক্সেস গুলো তোমরা দেখছো আমরা মেনলি ফিমোরাল ভেইনটা চুজ করি। অনেক অনেক ভেইন থেকে ইউজ করো, আগে তোমার ইউজ করতো ফিমোরাল ভেইন। যদি কখনো আর্টেরিয়াল সিস্টেমে যাওয়া লাগে সেই ক্ষেত্রে, যদি ভেন্টিকলে যাওয়া লাগে সেই ক্ষেত্রে রাইট ফিমোরাল আর্টারি আমরা চুজ করে থাকি, মেইনলি রাইট ফিমোরাল ভেইন, রাইট ফিমোরাল আর্টারি। আর আগেকার এই দিনে সাপ্লিমেন্ট ভেইন ইউজ করা হতো করোনারি সাইনাসের জন্য, এখন আমরা রাইট ফিমোরাল আর্টারি দিয়ে আমরা ফিমোরাল ভেইন দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। এই দেখো ফিমোরাল ভেইন এগুলো, যদি ভেইন ক্যাপাসিটেন্স ভেসেলস, ভেইনের ভিতরে আমরা 3 থেকে 4টা অ্যাক্সেস নেই, ভেনাস অ্যাক্সেস প্রক্সিমাল থেকে ডিস্টাল থেকে। এই ভেনাস অ্যাক্সেস তোমার 6, 7, 8 নম্বর শীট,
অনেকগুলো শীট ইউজ করি। আমরা তিনটা লেফট সাইডে রাখতে পারি আর দুইটা রাখতে পারি রাইট সাইডে, অথবা রাইট সাইডে আমরা আমাদের যেটা ইউজুয়াল প্রোটোকল, আমরা রাইট সাইডে পাংচার করি, লেফট সাইডে খুব একটা পাংচার করি না। রাইট সাইডে 4টা পাংচার করি, রাইট সাইড 4 পাংচার থেকে, কারণ লেফট সাইড ফ্রি রাখি আমরা, আমাদের ইউজুয়াল প্রোটোকল। তবে অন্য অন্য জায়গায় তোমার রাইট সাইডে 3টে করে, লেফট সাইডে 2টে পাংচার করে, এই 5টা পাংচার লাগে, 5টা অ্যাক্সেস লাগে হার্টে অ্যাক্সেস নেওয়ার জন্য। আমরা অ্যাক্সেস নেওয়ার জন্য তখন ক্যাথেটার ঢুকাই। ক্যাথেটার গুলো আমাদের নর্মালি যে তোমরা ইপি সারা যে তোমাদের পেসমেকারের যে লিড দেখছো, সেই পেসমেকারের লিড গুলো কি, পেসমেকারের লিড থাকে তোমাদের বাইপোলার লিড, অনলি 2টা ইলেকট্রোড থাকে। আমাদের এখানে দেখো 1 2 3 4টে ইলেকট্রোড। এক্সট্রা সাউন্ড থাকলে বন্ধ করে দিও। তারপরে আমাদের কোয়াড্রিপোলার থাকে, হেক্সাপোলার থাকে, ডেকাপোলার থাকে, বুঝলে? 10টা পোল থাকে, এটা যেমন 10টা পোল আছে, এটা হেক্সাপোলার। আর এই যে অ্যাবলেশন ক্যাথেটার যেগুলো, এই ক্যাথেটার গুলো আমাদের এই দেখো স্ট্রেট ক্যাথেটার গুলো বলে স্টিয়ারেবল। আমরা ক্যাথেটার গুলোকে কার্ভ করতে পারি, হ্যান্ডেল আছে পিছনে, পিছনে যে হ্যান্ডেল দিয়ে আমরা ক্যাথেটার গুলোকে বিভিন্ন শেপে, এক ডিরেকশন, বাই ডিরেকশন, 2 ডিরেকশনে আমরা এটাকে ক্যাথেটারকে আমরা চেঞ্জ করতে পারি। স্ট্রেট থাকলে স্ট্রেট লাগলে, যদি কোন দিকে কার্ভ করা লাগে কার্ভ করতে পারি, আবার যদি উল্টো দিকে কার্ভ করা লাগে, এই জন্য বলে বাই ডিরেকশনাল ক্যাথেটার। আমাদের ক্যাথেটার গুলো মেনলি কোনটা থাকে 4 ফ্রেঞ্চ ডায়াগনস্টিক গুলো, আর যেগুলো অ্যাবলেশন ক্যাথেটার ইউজুয়ালি এগুলো 7 ফ্রেঞ্চ ক্যাথেটার। আর এগুলো টিপ থাকে সাধারণত 4 মিলিমিটার টিপ, 8 মিলিমিটার টিপ, এই ডিস্টেন্স গুলো থাকে 2 মিলিমিটার ডিস্টেন্স। হ্যাঁ, এই এক একটা থেকে এক একটা ডিস্টেন্স, কোন কোনটা 4 মিলিমিটার স্পেসিং হচ্ছে, স্পেসিং গুলো এগুলো ক্যাথেটার, ইলেকট্রোড গুলোর স্পেসিং গুলো এগুলো ক্যাথেটার। তারপরে এই অ্যাবলেশন ক্যাথেটার একই দেখালাম, লার্জ কার্ভ আছে, মিডিয়াম কার্ভ আছে, স্মল কার্ভ আছে। হ্যাঁ, যে ক্যাথেটার গুলো আমরা কোন রোগীর জন্য কোন কার্ভ ইউজ করব, এগুলি মেইনলি আমরা স্ট্যান্ডার্ড কার্ভ বা মিডিয়াম কার্ভ ইউজ করি। বাচ্চাদের জন্য রোগী যদি ছোট হার্ট ছোট হয় সেখানে স্মল কার্ভ ইউজ করি, আর যদি বড় হার্ট হয় সেখানে লার্জ কার্ভ ইউজ করে থাকি। অনেক সময় আমরা শুধুমাত্র ক্যাথেটার দিয়ে হয় না, ক্যাথেটারের ভিতরে হার্টের ভিতরে জাস্ট মুলেন শীট যেরকম ইউজ করো পিটিএমসির মধ্যে, আমরা এরকম লেফট এবং রাইট হাতে আমরা লং শীট ইউজ করি, তার নাম শর্ট শীট। এই শীটের ভিতর দিয়েই অ্যাবলেশন ক্যাথেটার ঢুকাই দিয়ে তখন আমরা আমাদের ডিজায়ার যে ম্যাপিং এরিয়া সেই জায়গাগুলো ম্যাপ করি এক্সাক্ট লোকেশন পাওয়ার জন্য। সেইগুলো বলে হলো শর্ট শীট বা এসএল শীট। এগুলো SL1, SL2, SL3, যত নাম্বার কম, 0তে কার্ভ কম আর 4 এলো কার্ভ বেশি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু তোমার কোথায় তুমি যাবা সেই হিসেবে তোমার কার্ভ সিলেকশন করতে হয়, কোন টাইপের ক্যাথেটার কোন টাইপের শীট তুমি লাগে তোমাদের। আমাদের সেই শীটগুলো আমাদের অ্যাকর্ডিং টু দি পেশেন্টের লোকেশন অনুযায়ী কোথায় ম্যাপ করতে হবে, সে অনুযায়ী আমরা এই শীটগুলো আমরা ইউজ করে থাকি। আমরা ক্যাথেটার গুলো মেইনলি প্লেস করি কমনলি, তোমরা দেখছো আমরা যে এখানে দেখাচ্ছে যে তোমার সাবক্লিভেন ভেইন থেকে উপর থেকে শুরু করে তোমার করোনারি সাইনাস ক্যাথেটার ঢুকানো হয়েছে। আমরা এখন নিচ থেকে করি স্টিয়ারেবল ক্যাথেটার। ক্যাথেটার এখানে ঢুকায় এলও ভিউ দিয়ে আমরা করোনারি সাইনাস ক্যাথেটার ঢুকাই দিই। একটা ঢুকাই রাইট ভেন্ট্রিকুলার তোমাদের টিপিএম করার মতো, তাহলে আরেকটা ঢুকাই তোমার রাইট অ্যাট্রাল অ্যাপেন্ডিক্স, যে এসএ নোডের আর এর কোনো সিগন্যাল দেওয়ার জন্য, আর একটা এবি জাংশন অথবা হিজ বান্ডেল বলি, হিজ বান্ডেল ক্যাথেটার। 4টে ক্যাথেটার, একটা আরবি অ্যাপেক্স, আর এতে আর অ্যাপেন্ডিক্স, আর একটা হলো হিজ বান্ডেল, একটা হলো করোনারি সাইনাস। তাহলে তোমার রাইট সাইডে তোমার আরে আরবির সিগন্যাল গুলো চলে আসবে, আর রাইট ভেন্ট্রিকুলার অ্যাপেক্সের ক্যাথেটার দিয়ে, আর রাইট অ্যাট্রাল ক্যাথেটার দিয়ে রাইট ভেন্ট্রিকুলার মোটামুটি, আর লেফট সাইডের ক্যাথেটার গুলো করোনারি সাইনাস এটা লেফট অ্যাট্রিয়াল এবং লেফট ভেন্ট্রিকুলার ফার ফিল্ড সিগন্যাল নিয়ে নেয়। আর হিজ বান্ডেলের ক্যাথেটার গুলো হিজ বান্ডেলের এবি নোডের এবং হিজ পার্কিনসন সিস্টেমের এবি নোডের প্রপার্টি গুলো আমরা এখান থেকে দেখতে পারি। এই ক্যাথেটার গুলো আমাদের, দিস ইজ দি প্লেসমেন্ট অফ দি ক্যাথেটার। তোমাদের পরীক্ষায় যদি কেউ থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারে যে
কোথায় কোথায় ক্যাথারার ইউজ করা হয়। আমরা আর এ ভিউ ইউজ করি, আর এ ভিউ দেখতে কেমন তোমরা দেখে দেখছো, যে ফ্লোস্কোপ ভিউ। আর এ ভিউ তো তোমার এটা আর এ ভিউ ট্রাইকাসপিড ভালভ, আর এ মিড লো, তোমরা আউটফ্লো থাকলে এইদিকে। আর এই ভিউতে যে আমরা ক্যাথেটার গুলোকে আমরা ইউজ করে দেখতে পারি, সিএস কেমন দেখা যায় আর এই ভিউ। আর আমরা এলও ভিউ, এই এলও ভিউ থেকে তোমার এলো এদিকে মাইট্রাল ভালভ অ্যানুলাস, ট্রাইকাসপিড অ্যানুলাস। এই অ্যানুলাস আমরা এলও ভিউ এবং আর এ ভিউ, এই দুই ভিউ দিয়েই কিন্তু আমরা ক্যাথেটার লোকেশন বুঝি যে কোথায় আছে, সেটা আমরা এই দুই ভিউ দিয়ে বুঝি। মাঝে মাঝে এপি ভিউ আমরা ইউজ করি। আর এই ভিউতে ক্যাথেটার গুলো, আর দেখো আর এ এবং এপি কাছাকাছি, যদি একটু ডিগ্রি কম অ্যাপেন্ডিক্সে আছে, আরবিতে আছে, হিজ বান্ডেলে আছে, করনিক সাইনাসে আছে, আর এটা অ্যাবলেশন ক্যাথেটার। এগুলো আর এই ভিউতে ক্যাথেটারের পজিশন গুলো। এল এই ভিউতে দেখতে আলাদা, এল এই ভিউতে করনিক সাইনাসে ক্যাথেটার চলে গেছে এদিকে লেফট সাইডে, এটা আরবি ক্যাথেটার, এটা সিএস ক্যাথেটার, আর যে আর এ ক্যাথেটার। আর তোমার এটা হলো হিজ বান্ডেল ক্যাথেটার মাঝখানে একটা, আর এটা হলো অ্যাবলেশন ক্যাথেটার। এই ক্যাথেটার গুলো তোমার দেখতে ভিউ দিয়ে এরকম দেখে বোঝা যায়। এই ভিউ যদি দেখো, এই ভিউ দেখতে এগুলো করনিক সাইনাস ক্যাথেটার, আরবি ক্যাথেটার, হিজ বান্ডেল ক্যাথেটার, এগুলো আর এ ক্যাথেটার। এগুলো এই ভিউ দিয়ে আমরা এইভাবে ক্যাথেটার আমরা দেখতে পাই। যদিও এটা চলে গেছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে। এখন তোমাদের এই ক্যাথেটার প্লেসমেন্ট করার পরের জিনিসগুলো তোমাদের জন্য একটু বোঝা একটু কষ্টকর হবে। যতটুকু পারো ক্যাচ করতে আমি বলে যাই, শোনো, আর যতটুকু বুঝতে পারো, আর যদি কোনো প্রশ্ন থাকে পরে আমাকে জিজ্ঞেস করো। আমরা এগুলো দেখার পরে আমরা কিছু বেজ লাইন ইন্টারভাল দেখলো ক্যাথেটার প্লেস করার পরে, বেজ লাইন ইন্টারকার্ডিয়াক যেগুলো সব সিগন্যাল গুলো আসবে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল, এবং উপরে 12 বিট সিগন্যালও আসে। মেনলি আমরা ইন্টারকার্ডিয়াক সিগন্যাল গুলোর ইন্টারভাল গুলো আমরা তোমাদের দেখাচ্ছি, সেগুলো মাপি। তারপরে আমরা ইনক্রিমেন্টাল পেসিং করি, মানে র্যাপিড ভেন্ট্রিকুলার পেসিং করি, অ্যান্টিগ্রেডলি মানে তোমার একটাতে পেসিং করি, এবং ভেন্ট্রিকেলে যদি পেস করি তাকে বলে লো রেট্রোগ্রেড পেসিং। ভেন্ট্রিকেলকে পেস করে একে বলে, আর একটাই পেস করলে বলে ইনক্রিমেন্টাল অ্যাক্টাইল পেসিং। তাই অ্যাক্টাইল পেসিং ভেন্ট্রিকুলার পেস করে আমরা এগুলো আমরা আমাদের প্রোটোকল আছে এগুলো। আর এবি নোডের ফাংশন দেখার জন্য আমরা এসএনআরটি, সিএসএনআরটি এগুলো দেখতে পারি। আর অ্যাক্টিয়াল ভেন্ট্রিকুলার এক্সট্রা স্টিমুলাই, এটা আমাদের একটা প্রোটোকল। নর্মাল যে আমরা পিভিসি ইউজ করি বা এপিসি, পিএসসি আমরা আর্টিফিশিয়ালি আমরা ইউজ করি যেরকম, সেটা আমরা এটা আর্টিফিশিয়ালি আমরা এক্সট্রা পিভিসি বা এক্সট্রা পিএসসি আমরা ইউজ করি। এটা আমাদের লো প্রোটোকল, তোমাদের বুঝতে যদি একটু কথা। আর অনেকগুলো যেগুলো আছে তোমাদের প্যারাহেজেন এগুলো আছে, এগুলো তোমাদের জানার দরকার নাই। টেকেটে ম্যাপিং করা, এই যে জিনিসগুলো আমাদের তোমাদের লো বিভিন্ন ডিফারেন্সিয়েট করার জন্য বিভিন্ন আমাদের প্রোটোকল আছে, সেগুলো আমরা আমরা এগুলো করে থাকি। এইটুকু বুঝতে পারো যে বেসলাইনে ম্যাপিং করার জন্য এই যে দেখো তোমাদের এবি নোডের ভিতরে যে এইচ, আগে একটা তোমাদের ইসিজিটা আমি দেখি। যদি আমি ক্যাথেটার রাখি, প্রথমে আমরা 1 এভিএফ ভি1, এই তিনটে হলো সারফেস ইসিজি। আমাদের স্পিড গুলো থাকে 100 মিলি সেকেন্ড, বুঝলে? আমরা ওরকম 25 মিলি সেকেন্ড নর্মাল যে ইসিজি দেখি সেভাবে আমরা দেখি না। আমাদের ইসিজি গুলো থাকে ঠিক এরকম। তা আমাদের পরের ইসিজিটা দেখো, এটা আরবি অ্যাপেক্স ভেন্ট্রিকুলার বরাবর আছে, আরবি সিগন্যাল, আরবি সিগন্যাল। পরেরটা আর এস সিগন্যাল পিওএফ বরাবরে। তারপরে হিজ বান্ডেল, হিজ বান্ডেলের সিগন্যাল থাকলে তিনটে সিগন্যাল পাওয়া যাবে। অ্যাক্টিয়াল পোর্শনে এ সিগন্যাল, ভেন্ট্রিকুলার পোর্শনে ভি সিগন্যাল, আর হিজ বান্ডেল এবি নোডের হলো হিজ, হিজ বান্ডেলে হিজ সিগন্যাল এ এইচ ভি। এই তিনটা হলো অনেক সময় পরীক্ষা আঁকতে দেয় যে হিজ বান্ডেল ইলেকট্রোগ্রাম তো আঁকো, এ এইচ ভি স্মল এ, তারপরে শার্প হিজ, তারপরে তোমার হলো ফ্র্যাগমেন্টেড ভি সিগন্যাল। এই যে এটা হলো, আর এটা তোমাকে বলছিলাম এইচ, আর এটা, আর এটা হলো, আর এটা হলো তোমার হলো হিজ বান্ডেল। হিজ বান্ডেল হলো ডিটেলে ডিস্টাল, আর পিতে প্রক্সিমাল। প্রক্সিমালে মানে একটার দিকে বেশি চলে গেছে, এ বড়,
হিজ ছোট, ভি ছোট, তাই জন্য আমাদের অপটিমাল এরকম, অপটিমালটা স্মল এ একটু একেবারে শার্প আমাদের হিজ সিগন্যাল, আর হলো ভি, এটা আমাদের কমন, আমরা এটা ইউজ করি। আর প্রক্সিমালটা দেখা যাবে এটা এটা বড়, তাহলে আরো এয়ারটেল সাইডে আছে। তারপর হলো করোনারি সাইনাসে ঢুকাইছি, 10টা ইলেকট্রোড আছে, 2টা মিলে ইলেকট্রোড মিলে একটা ইলেকট্রোগ্রাম আছে, তাই যে হিজ সিগন্যালটা এরকম সিএস সিগন্যাল, করোনারি সাইনাস লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপে যায়। এই যে এটা লেফট অ্যাট্রিয়াল সিগন্যাল, দেখে যে সব লেফট অ্যাট্রিয়াল সিগন্যাল এএফ বরাবর, যদিও পিওএফ থেকে একটু ডিলেড, মানে লেফট অ্যাট্রিয়া একটু ব্যাকম্যান ব্যান্ডেল দিয়ে একটু পরে অ্যাক্টিভেশন হয়, এই জন্য পিওএফ থেকে এই রাইট অ্যাট্রিয়াল সিগন্যাল থেকে লেফট অ্যাট্রিয়াল সিগন্যাল একটু পরে আসে। আর ছোট ছোট দেখো যে ভি দেখা যায়, ভি বরাবর অ্যাট্রিয়া কিন্তু করোনারি সাইনাস ফার ফিল্ড তোমার ভেন্ট্রিকলকে সে সেন্স করে, এই জন্য ভেন্ট্রিকুলার সিগন্যাল ভি বরাবর, একে বলে ফার ফিল্ড সিগন্যাল, ফার ফিল্ড ভি। তাহলে এটা তোমার হলো নর্মালি আমরা যখন ক্যাথেটার প্লেস করি এই সিগন্যালগুলো আমরা বুঝতে পারি। তাহলে তোমার হলো তিনটা নিয়ে আমরা সারফেস নর্মাল ইসিজি, তারপরে নিয়ে আমরা এইচআর সিগন্যাল, রাইট এট্রামের সিগন্যাল, তারপর হিজ বান্ডেলের সিগন্যাল, তারপরে কোঅর্ডিনেশনের সিগন্যাল। হিজ বান্ডেলের সিগন্যাল নিয়ে আমরা মেজারমেন্ট নেই, মেজারমেন্ট নিয়ে কি কমনলি আমরা পি একটা মাপি, যদি এটা কোনো প্রয়োজন না দেখাইছে। পি মানে এই দেখো বাম পাশে একটা ছবি আছে তোমার, এস নোট থেকে এবি নোট আসতে যে সময়টু লাগে তাকে বলে হলো পিএ টাইম। এরপরেই তোমার দেখলো এইচ, এইচ টাইমটা এখানে বড় দেখাইছে। এইচ মানে এবি নোটের উপর দিয়ে এবি নোটে আসলো, এবি নোট থেকে কমন বান্ডেল পর্যন্ত আসছে যে সময়টা লাগে তাকে বলে হলো এইচ, এটা হলো এইচ। তারপর হলো এইচ ভি, এবি নোট থেকে পার্কিনসন পোটেনশিয়াল পর্যন্ত যে পোটেনশিয়াল তাকে বলে মানলো এইচ বি সিগন্যাল। তা আমরা মেজারমেন্ট কেমনে করি, এইচ এ থেকে হিজ পর্যন্ত একে বলি এইচ, আর হিজ সিগন্যাল থেকে এই ভি না সারফেসের ভি পর্যন্ত যে আমরা মাপি একে বলে এইচ ভি। তো এই এইচ ইন্ডিকেট করে যে এই বিনোডের উপর দিয়ে যাইতে কতটুকু সময় লাগে তাকে বলি এইচ ইন্টারভাল, আর এবিনোড থেকে শুরু করে পার্কিনসন পোটেনশিয়াল পর্যন্ত যাইতে যতটুকু সময় লাগে তাকে বলে এইচবি ইন্টারভাল। এই ইন্টারভাল গুলো আমরা মেপে থাকি, বাকিটা আমরা তোমার পিয়ার ইন্টারভাল, কিউআরএস ইন্টারভাল, কমপ্লেক্স এগুলো আমরা মেপে থাকি। এই যে নর্মাল ইন্টারভাল গুলো দেখো পিএ, এইচ, এইচবি কত থাকে, নর্মালি পিএ 25 থেকে 55 মিলি সেকেন্ড, এইচটা তোমাদের খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম 125 মিলি সেকেন্ড 55 থেকে, আর এইচবি 35 থেকে 55 মিলি সেকেন্ড। এই ইন্টারভাল গুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, অনেক সময় পরীক্ষায় তারা জিজ্ঞাসা করতে পারে, অনেকে তারা জানে এটা। তোমাদের যদি মনে করো এই প্রলং হয় 125 বেশি, তাহলে বুঝবো যে এবিনোডের প্রলং ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বা স্লো কন্ডাকশন ইন দি এবিনোড। আর যদি এইচবি প্রলং থাকে তাহলে দিয়ে যে ডিজিজ ইন দি হিজ পার্কিনসন সিস্টেমে ডিজিজ আছে। যদি 55 বেশি থাকে সেই ক্ষেত্রে বুঝবো যে ইনফ্রানোডাল কন্ডাক্টিভ সিস্টেমে কন্ডাকশন স্লো আছে। তো এইটা দি নর্মাল বেসিক ইন্টারভাল। তোমাদের এইটুকু বুঝতে কি সুবিধা হয়েছে কোনো, যে কোনো একদম একটু সাউন্ড একটু? হ্যাঁ না স্যার, বুঝেছি স্যার। বোঝা গেছে না? তোমাদের লোকজন কাটে পড়তেছে কেন? 13 জন হয়ে গেছে। এই বেসলাইন তোমাদেরকে এটা আমি দেখাইছি, বেসলাইনটা এই যে হিজ বান্ডেলটা আর্টিকেল এরকম বড় করে দেখানো হচ্ছে, এইচটা হিজ বান্ডেলটা এ এইচ ভি, এটা এটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্যাররা আঁকতে দিতে পারে। তোমার হলো হিজ বান্ডেলের সিগন্যালটা একই সিগন্যাল, একই জিনিস কমন দেখতে। আমরা যে আমরা মনিটরে আমরা এটা রিভিউ মনিটরে রাখছি, স্টিল পিকচার যে সারফেস ইসিজি এটা উপরে গুলো, তারপর হিজ বান্ডেল, রাইট টেপের সিগন্যাল আর এ সিগন্যাল, তারপরে হিজের একটা দুইটা তিনটা সিগন্যাল আছে এ এইচ বি, তারপরে কোঅর্ডিনেশনের সিগন্যাল এ পি বরাবর বা এইচ আর বরাবর, আর ফার ফিল্ড ভি, ফার ফিল্ড ভি বরাবর ফার ফিল্ড ভি। যদি এ ছোট হয়ে যায় ভি বড় হয়ে যায়
তখন বুঝবা করোনারি সাইনাসের মেন ব্রাঞ্চে না যে তোমার ল্যাটারাল ব্রাঞ্চে ঢুকে গেছে, তখন এ স্মল হয়ে যাবে, ভি বড় হয়ে যাবে। নর্মালি যদি তোমার মেন ব্রাঞ্চে করোনারি সাইনাস থাকে তাহলে ভিটার ফার ফিল্ড সিগন্যাল হয়, সেন্সিং হয়, এই জন্য ভি গুলো স্মল দেখা যায়। এখন তোমাদের মনে করো সাইনাস নোড টেস্ট তোমরা কেমনে করবা, আমাদের আমরা করি। মনে করো হাইলাইটেড টেমে আমাদের একটা সিগন্যাল যায় ক্যাথেটার আছে এইচআরতে, এইচআর ক্যাথেটারটাকে আমরা ঢুকি সিক্স সাইনাস আছে কিনা, ডিজিজ আছে কিনা, এটা আমরা দেখার জন্য আমরা হাইলাইটেড টেমে যে এইচআর এ হাইলাইটেড টেম আর নর্মাল তোমার 12 ডিজিজ গুলো আছে আর 1 এভিএফ বি1, তাই এই এইচআর এখন নর্মাল সিগন্যাল, এটা এই এইচআর এ আমরা এটাকে পেস করব। ওভারড্রাইভ পেসিং করতে গেলে নর্মাল যে রেট থাকে তার থেকে রেটটা কি করা লাগবে, কমানো লাগবে যাতে ওভারড্রাইভ পেসিং হয়। তো ওভারড্রাইভ পেসিং করলেই আমরা 30 সেকেন্ড আমরা ওভারড্রাইভ পেসিং করি। ওভারড্রাইভ পেসিং করলে মানে কি, তখন যে আমি এইচআর পেসিং করলাম ওই পেসিং স্টিমুলাসটা ইট ক্যাপচার দি এসএ নোড, তখন এসএ নোডে নিজস্ব কোনো ক্যাপচারিং থাকে না, তখন এই আমি যে ড্রাইভ যে পেস্ট করছি ওই রেটেই সে কি করতে পারবে, সে মনে করো এখানে ছিল তোমার রেটের মনে করো তোমার ছিল 90, তুমি সেখানে এই রুগীকে 80 রেটে পেস করলে 80 রেটে পেস করলে 80 রেটে সে কিভাবে পেস হবে, হঠাৎ করে তখন আমরা 30 সেকেন্ড করার পরে এটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিলে তখন কি হবে, পেসিংটা বন্ধ হয়ে যাবে, তখন তার সে রুগী কি সাইনাস নোডটা নর্মালি তখন নিজস্ব বিট দিয়ে শুরু করবে, নিজস্ব কিউএস কমপ্লেক্স চলে আসবে। এই যে নিজস্ব কিউএস কমপ্লেক্স চলে আসলো, যে এই যে তোমার এইচআর এ রাইটের টাইমের সিগন্যালটা, এই রাইটের টাইমের সিগন্যাল, এই যে এটা আমি স্টিমুলাসটা এখানে শেষ করছি, শেষ করার পরে এই নেক্সট চলে আসছে। এখন যদি তোমার এইখান থেকে যে এই পর্যন্ত মাপলাম একে বলে সাইনাস নোড রিকভারি টাইম, মানে সাইনাস নোডটাকে ওভারড্রাইভ প্রেস করে স্টপ করে ছাড়লে আবার সাইনাস নোডটা কতক্ষণ পরে আসবে তাই ইম্পালসটা, সেটাকে বলি আমরা সাইনাস নোড রিকভারি টাইম। এই যে সাইনাস রিকভারি টাইম, এটা যদি 1500 মিলি সেকেন্ডের নিচে হয় তাকে বলি আমরা যে তোমার সাইনাস নোড ইজ ডুইং ভেরি ফাইন, এখানে সাইনাস নোডের কোনো প্রবলেম নাই। কিন্তু মনে করো এখানে করলাম সেই এই রেসপন্সটা অনেক পরে আসছে, এটা 1500 মিলি সেকেন্ড বেশি হয়ে গেছে, সাইনাস নোড যদি উইক থাকে তখন তোমার রাইট অ্যাট্রাল সিগন্যালটা অনেক পরে আসবে, মানে সাইনাস নোড উইক হওয়ার জন্য তাহলে এসএনআরটিটা সাইনাস নোড রিকভারি টাইমটা 1500 মিলি সেকেন্ডের অনেক বেশি হবে। তো এই দিয়ে আমরা বুঝতে পারি যে সাইনাস নোডটা আসলে উইক আছে, 6 সাইনাস টেস্ট করার জন্য আমরা এটা করে থাকি। এছাড়া আরো তোমার কারেক্ট মেথড হলো কারেক্টেড সাইনাস নোড রিকভারি টাইম, সেটার জন্য এই যেটা আছে এসএনআরটি এর সাথে আমরা আরেকটা তোমাদের টার্ম বলতে ভুলে গেছি, আমরা বলি সাইকেল লেন্থ, যে আর টু আর, যে কত মিলি সেকেন্ড যেটা আছে এখানে 900 মিলি সেকেন্ড বোঝাইছে আর টু আর, এই যে মিলি সেকেন্ড যে আর টু আর, যে আমরা বলি হার্ট রেট যে 100 বা 150, আমরা এখানে মিলি সেকেন্ড হিসেবে গুনি, এটা যখন মিলি সেকেন্ড হিসেবে গুনছি সেখানে আমরা সাইকেল লেন্থ আর টু আর, যে একে বলি সাইকেল লেন্থ। সাইকেল লেন্থ কত মিলি সেকেন্ড ছিল, এখানে 920, এখানে সাইকেল লেন্থটা সাইনাস তো রিকভারি টাইম থেকে সাইকেল লেন্থটা মাইনাস করলে যেটা আসবে তাকে বলি কারেক্টেড সাইনাস নোড রিকভারি টাইম। সেটা যদি 550 মিলি সেকেন্ডের কম হয় তাহলে বুঝবো সাইনাস নোড ইজ গুড, এখানে কোনো সাইনাস নোডে কোনো ডিজিজ নাই। এটুকু বোঝা গেছে? জি স্যার। তাহলে সাইনাস নোড রিকভারি টাইমটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এইভাবে সাইনাস নোড রিকভারি টাইমটা আমরা দেখতে পারি। আর এবি নোড তো বুঝতে পারলেই এখন আমরা আমাদের কিছু আমরা এখন আমাদের যেটা আছে এটা তোমাদের যে কেউ ইন্টারেস্টেড হও আমি কিছু বলি, দেখো যে বুঝতে পারো কিনা। এরপরে চলে আসি আমাদের যে প্রোটোকল যেগুলো ইউজ করি, আমরা ভেন্ট্রিকলকে রাইট ভেন্ট্রিকলকে পেস করি, রাইট ভেন্ট্রিকলকে পেস করে আমরা দেখি ওয়েন কেব্যাক কত তো হয়, যে এবি নোডের রেট টু গেট কন্ডাকশনটা
ভিএ কন্ডাকশন মানে ভেন্ট্রিকুলার অ্যাক্টাইল কন্ডাকশনটা মানে ভিএ ব্লক কততে হচ্ছে। এই দেখো যে ভেন্ট্রিকেল এটা অ্যাট্রিয়াম, এল হিজ পারকেনজি এল এবি নোড। এটাকে ভেন্ট্রিকেল থেকে এতে চলে গেছে, ভেন্ট্রিকেল কে চলে গেছে এ বি এ বি এ বি এ 1:1 1:1। এইখানে দেখো আসে কি হয়েছে, ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়াতে আসে নাই, তাকে একে বলে আমরা হলো ওয়েন কেব্যাক। তাহলে ভেন্ট্রিকুলার ওয়েন কেব্যাক আমরা ভেন্ট্রিকেলকে প্রেস করে, এটা বাকেট আছে 1:1 কন্ডাকশন, এখানেও আছে 1:1 কন্ডাকশন হয় নাই, একে বলে আমরা হলো ওয়েন কেব্যাক। তাহলে আমরা ভেন্ট্রিকেলকে প্রেস করে, ইনক্রিমেন্টাল প্রেস করে, র্যাপিড প্রেস করে আমরা ওয়েন কেব্যাকটা দেখি। এখানে ওয়েন কেব্যাক দেখার একটা ইম্পর্টেন্ট গুরুত্ব হচ্ছে যে এই রোগীর যদি কোনো অ্যাক্সেসরি পাথওয়ে থাকে তাহলে এবি নোড কি ব্লক হবে? ব্লক হবে না, তাহলে আমরা ওয়েন কেব্যাক পাওয়া যাবে না। কারণ আসলে এবি নোড নরমালি ব্লক হওয়ার কথা, কিন্তু যেহেতু অ্যাক্সেসরি পাথওয়ে আছে, ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়ায় চলে যাবে অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে। যদি আমরা ওয়েন কেব্যাক আমরা আগেই পেয়ে যাই নর্মাল টাইমে, তাহলে আমরা সেই রোগীরে বুঝবো যে অ্যাক্সেসরি পাথওয়ে মোস্ট লাইকলি অ্যাবসেন্ট। সেক্ষেত্রে আমরা অন্য টেকে এডমি আছে, যদি আমরা ওয়েন কেব্যাক আগেই পেয়ে যাই তাহলে আমরা বুঝবো যে রোগীর অ্যাক্সেসরি পাথওয়ে নাই। আর যদি আমরা 1:1 কন্ডাকশন দিয়ে 180 মিলিসেকেন্ড মানে 230-20 পর্যন্ত আমরা প্রেস করছি কিন্তু ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল কোনো ব্লক হচ্ছে না, তাহলে বুঝবো যে আসলে বাইপাস ট্র্যাক দিয়ে অ্যাট্রিয়ায় চলে যাচ্ছে, এবি নোড ব্লক হচ্ছে না। এজন্য আমরা ভিএ ওয়েন কেব্যাক দিয়ে আমরা আমরা ওয়েন কেব্যাকে দেখি যে কত ওয়েন কেব্যাক হয়, আর যদি ওয়েন কেব্যাক না হয় তাহলে আমরা বুঝবো যে অ্যাক্সেসরি পাথওয়ে আছে। তোমার একই কথা সেই ওয়েন কেব্যাক দেখানো হয়েছে যে ভেন্ট্রিকেলকে প্রেস করছি, যে প্রেসিং স্টিমুলাই দিয়ে হয়েছে, প্রেসিং স্টিমুলাই দেখেছি এই এখানে দেখো প্রত্যেকটা যে দেখো যে বি এ বি এ বি এ বির পরে স্টার দিয়ে আছে, এই দেখো এই প্রত্যেকটা আছে আরবি প্রেসিং আরবি 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 ঠিকই আছে, কিন্তু এরপরে কিন্তু এ নাই, এখানে এখানে গ্যাপ ইজিল দেখা যাচ্ছে যে এখানে সামথিং রং। তাহলে ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়া তোমার এখানে বলে ভিএ ওয়েন কেব্যাক আমরা প্রেস করে এখানে আমরা দেখতে পারি যে ভিএ ওয়েন কেব্যাক কত আছে, স্টার চিহ্ন দেখা আছে, বির পরে এ নাই, এরপরে দেখা বিএ আছে, এই যে এখানে আবার ভিএ ওয়েন কেব্যাক। তাহলে আমরা প্রেস করে ভিএ ওয়েন কেব্যাক দেখতে পারি, একে বলে রেট্রোগ্রেড কন্ডাকশন ইনক্রিমেন্টাল প্রেসিং দিয়ে। তারপরে আমরা ভেন্ট্রিকুলার এক্সট্রা স্টিমুলা দিই, আমরা ধরেন র্যাপিড দিলাম, একটা পেজ দিলাম, এই যে S1 মানে সিঙ্গেল পেজ, এরপর আমরা আরো প্রোটোকল ইউজ করি যে টেকিকার্ডি ইন্ডিউস করার জন্য ভেন্ট্রিকেলে আমরা এক্সট্রা স্টিমুলাই মানে আরো দুটো পিবিসি দেবো। মনে করো আমরা প্রথমে S1 দিছি মানে মনে করো 600 মিলিসেকেন্ড পর পর, 600 মিলিসেকেন্ড পর পর আমরা 8টা নরমালি আমাদের 1 2 3 4 5 6 7 এটা 8 নম্বরটা, 8 নম্বরটা ভেন্ট্রিকুলার পেস, ভেন্ট্রিকুলার পেস আর অ্যাট্রিয়াল পেস এই দেখা যাচ্ছে বি এ উল্টো দিকে, এটা 7 নম্বর, তাহলে এটা হলো 8 নম্বরটা, এটা যেটি S1 এটা S1, এটা লাস্ট দুটো পেসিং, এটাকে এটা হলো S2, এটা S2 হলো এক্সট্রা, আমরা আরো কিছু S2 মানে তোমার S1 আর S2 এটা হলো 400 মিলিসেকেন্ড, মানে আমরা এটার রেটটা আরো কমায় নিয়ে আসি, মোর প্রিমেচুর করে নিয়ে আসি, মোর প্রিমেচুর করে নিয়ে আসছি, সেটা আমরা আমাদের প্রোটোকল এটা দেখো S1 গ্যাপ কত এরকম 8টা দেওয়ার পরে আমরা এক্সট্রা দিলাম একটা 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 এক্সট্রা স্টিমুলাই, এই যে ভেন্ট্রিকুলার এক্সট্রা স্টিমুলাই ভেন্ট্রিকুলার এতে চলে গেছে এতে চলে গেছে, এরকম আমরা একটা দুইটা তিনটা চারটা ভেন্ট্রিকুলার এক্সট্রা স্টিমুলাই দিয়ে ভেন্ট্রিকুলার টেইকার্ডিয়া অ্যাট্রিয়াল টেইকার্ডিয়া যেগুলো টেইকার্ডিয়া গুলো ইনজেকশন করি আমরা এরকম এক্সট্রা স্টিমুলাই দিয়ে। আমরা এগুলো ওয়ান কাইন্ড অফ আর্টিফিশিয়াল পিবিসি from the right ventricular apex or right ventricular outflow tract। এই যে এগুলো তোমাদেরকে দেখানোর জন্য যে যে কেমন দেখছি রাইট ভেন্ট্রিকুলার এখানে দিয়ে আছে, ভেন্ট্রিকুলকে প্রেস করছি চলে গেছে অ্যাট্রিয়াতে, এই যে S1 এই যে চলে গেছে, এই যে যেহেতু এখানে একটু রেট বেশি কমায় ফেলছি 260 চলে আসে সেকেন্ডটা, এটা এখানে যেহেতু এবি নোড কি ডিক্রিমেন্টাল কন্ডাকশন, এবি নোডের কন্ডাকশনটা কি হয় গ্রাজুয়ালি স্লো হয়ে যায়, এই জন্য ভি এটা অনেক পরে চলে গেছে, এটা অনেক দূরে চলে গেছে, স্লো হয়ে গেছে বুঝে এটাই যে ডিলেড। এই যে এরপরে টেকিকার্ডিয়া ইনজেকশন হয়ে যায়, টেকিকার্ডিয়া ইনজেকশন হলে পরে আমরা
তখন বুঝতে পারি যে এটা কোন ধরনের টিকিকারিয়া, সেটা তোমাদের বোঝার জন্য অত জরুরি কিছু নাই। তবে আমরা একটা পর্যায়ে তোমরা যদি খেয়াল করো যে এটা 2006 সালে করা তোমার সে রুগীটার দেখো তোমার এইচআর এর সিগন্যাল গুলো এখানে আছে, হিজের সিগন্যাল গুলো, এটা হিজের সিগন্যাল গুলো, আর এগুলো তোমার হলো করোনারি সাইনাস সিগন্যাল গুলো। তো করোনারি সাইনাস সিগন্যাল গুলো এখানে আর্লিয়েস্ট সিগন্যাল গুলো আসছিল ডিজিটাল সিগন্যালে। এতে বোঝা গেল যে তার রোগীর পাথওয়েটা ছিল লেফট সাইডে পাথওয়ে ছিল। এই জন্য এই সিগন্যাল দেখে এবং আমরা বুঝতে পারি যে আসলে লোকেশনটা কোথায়, এক্সিটটা কোন জায়গাতে হয়েছে, সেটা তোমাদের বোঝার দরকার নাই। যদি ডিজিটাল 1 2 3 4 আগে থাকে তাহলে বুঝবো যে লেফট সাইডে, যদি হাই রাইট আইটেমে আগে থাকে আমি কার্সার দিলাম, এখানে একটা কার্সার ফেললাম, কার্সার ফেলে দেখি যে এটা ডিলে 3 4 একটা আগে আছে, তাহলে বোঝা গেল যে এটা লেফট সাইডে, মানে লেফট যে সিএস 3 4 লেফট সাইডে পাথওয়েটার এক্সিট পয়েন্ট। আর যদি এই 1 2 এই সাইডে যদি আগে থাকতো, এখানে আগে থাকতো, এটা পরে থাকতো, তাহলে বুঝলাম যে এক্সিট পয়েন্ট হয়েছে আমি তোমার রাইট অ্যাটেম দিয়ে এটা চলে গেছে পাথওয়েটা। এই আমরা এরকম টেকিকার্ডিয়া দিয়ে আমরা বুঝতে পারি যে আসল লোকেশনটা কোথায় আছে। একইভাবে ইনক্রিমেন্টাল পেসিং দিয়ে একটাই পেস করে এবি ব্লক দেখি আমরা, এই যে 1:1 1:1, এই যে এখানে এবি ওয়ান কে ব্যাক হচ্ছে, এবি ব্লক হয়েছে, এখানে এবি ব্লক হয়েছে, ভেন্ট্রিকেলকে যেমন দেখছি সেরকম এবি ওয়ান কে ব্যাক দেখছি। এবি ওয়ান কে ব্যাক সাইকেল লেন বলছি, এবি ওয়ান কে ব্যাক একটাতে এবি ব্লক হয়ে গেছে। এই যে একই ভাবে এইভাবে দেখতে গেছে, এই এখানে দেখা গেছে যে এখানে যে এবি ব্লক একটা এরকম, এখানে এক্সট্রা স্টেম দেই, এক্সট্রা স্টেম দিয়ে আমরা এইচ গুলো গ্রাজুয়ালি কি হবে, এইচ এবি নোডের উপর দিয়ে এবি নোড স্লো, যতই এক্সট্রা স্টেম দেবো তখন এইচটা গ্রাজুয়ালি কি হবে, বাড়তে থাকবে। এটা দেখা যাচ্ছিল, পরেরটা আরো বাড়ছে, এরপরে ব্লকড হয়ে গেছে। এই জন্য আমরা এভাবে দিয়ে আমরা যদি কারো ডুয়াল ফিজিওলজি থাকে যে এবি নোডের একটা স্লো পাথওয়ে একটা ফাস্ট পাথওয়ে, সেই ক্ষেত্রে তোমার টেকিকার্ডিয়া তৈরি হয়, তাকে বলে এভিএনআরটি। টেকিকার্ডিয়া তৈরি করতে গেলে আমরা এক্সটেস্টের মধ্যে এই যে এইচ অনেক বড় হয়ে গেছে, এখানে এইচ জাম দিয়ে আমরা বুঝি, তোমরা যারা ক্ষেত্রে ল্যাবে গেছো তারা বুঝতে পারবে, এই জাম দিয়ে আমরা বুঝতে পারি যে এই যে ডুয়াল ফিজিওলজি। নর্মালি এইচ দেখো কত শর্ট, যখনই 360 করা হচ্ছে সেকেন্ডটা তখনই এইচ টুটা অনেক 285 হয়ে গেছে, যখন এটা 350 আরো 10 কমানো হয়েছে সেটা হয়ে গেছে 370-এ। তাহলে বোঝা গেল যে এটা ইলেকট্রিক্যাল পাথওয়েটা এক্সট্রা একটা পাথওয়ে আছে। এই পাথওয়ে দিয়ে আমরা বুঝতে পারি যে পেশেন্টের এক্সট্রা ইলেকট্রিক্যাল লাইন একটা এক্সট্রা আছে নর্মাল ফাস্ট পাথওয়ে বাদে। স্যার শোনা যাচ্ছে না স্যার? স্যার কি বের হয়ে গেল নাকি? শোনা যায়নি স্যার। স্যার এতক্ষণ শোনা যায়নি স্যার, এখন শোনা যাচ্ছে। কানেকশন মাঝখানে কি গ্যান্দাম ছিল না? জি স্যার। আগে যেটা বলছিল বলবো আবার? জি স্যার বলেন স্যার। আবার
প্রদীপ মনে হয় তার টাইম চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে তো? হ্যালো, না স্যার, দেখা যাচ্ছে না স্যার। তাহলে আবার প্রদীপ মনে হয় যে দিয়েছে, দেখলাম সে নতুন করে দিয়েছে, বুঝলে? না স্যার, এটাই চলতেছে স্যার, নতুন দেয়নি স্যার। এরকম কেন হলো? এখন স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার, যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। এখন জি স্যার, এখন দেখা যাচ্ছে। এটা বলছিলাম, এটা এটা দেখাইছিলাম। হ্যালো, জি স্যার, এটা দেখিয়েছেন স্যার। এই যে এভেনারটি তোমাদের বললাম যে টেকি ইনডিউস, তারপর আমরা এটাকে স্লো পথে আমরা মডিফিকেশন করি। এটা করণী সাইনেতে জাস্ট ইন ফ্রন্টে হিজের জাস্ট, হ্যাঁ, স্লো পথে ম্যাক্সিমাম এখানে থাকে। আমরা স্লো পথে ওটা মেনলি অ্যাবলেট করে দেই। কেমনে করি? এই যে স্লো পথে ক্যাথাটা গুলো সিএচ এর সামনে, হিজের পিছনে, হিজের জাস্ট বিলো আর ইন ফ্রন্ট অফ দ্য করণী সাইনাস আর এবিতে আরবি, এখানে আমরা স্লো পথে মডিফিকেশন করি। কারণ এটা পেরিনিউডাল হিটিং, এবিনোডের পাশে হিটিং হয়, হিটিং হলে পরেই স্লো পথটা অ্যাবলেট হয়ে যায়। স্লো পথে অ্যাবলেট হলে পারি আমরা অ্যাবলেট করি, এবং এখনকার রিডিম বলা হলো স্লো পথে মডিফিকেশন, বুঝলে? স্লো পথে মডিফিকেশন করি। এই যে স্লো পথের লোকেশন গুলো কেমন দেখা যায়, কোথায় নরমালি এবি নোট করোনারি সানা, যেখানে এই ট্রাইকাচুয়াল অ্যানোলাস, এই যে দিস আর দি স্লো পথের রিজিয়ন এক্স ওয়াই জেড, এই স্লো পথের রিজিয়ন, আমরা এই রিজিয়ন গুলোতে আমরা অ্যাবলেট করে থাকি। যখন এই স্লো পথে আপডেট করি তখনই কিন্তু তোমার পেরিনোডাল হিটিং হয়, তখন জাংশনাল বিট হয়, 100 থেকে 110 বিট জাংশনাল এক্সেলেশন হয়, তখন ভেন্টিকুলার আর অ্যাক্টিভ অ্যাক্টিভিটি একই টাইমে হয়। তাহলে বুঝলে, একই সময় হয়, একে বলে জাংশনাল এক্সেলেশন। জাংশনাল এক্সেলেশন আসতে পারে বুঝবো যে যে স্লো পথে এই হিটিং। এখন ভি এবং এ, ভি এ খেয়াল রাখতে হবে। যদি কোন ভি এবং এ আসে তাহলে বুঝবো যে স্লো পথে এটা মডিফিকেশন হচ্ছে। আর রেট্রোগ্রেড কন্ডাকশন যদি অ্যাক্ট হয়ে যাচ্ছে ফার্স্ট পথ দিয়ে, তাহলে এটা দেখা যাচ্ছে। যদি কোনো কারণে ফার্স্ট পথে যদি ইনজুরি হয়, সেখান থেকে ভেন্টিকল পাওয়া যাবে, এ পাওয়া যাবে না, ভি এ নাই, তাকে বলে ভি এ ব্লক। যদি কোনো কারণে আমরা এরকম একটা ভি পাই, এখানে ভি পাই নো এ, সঙ্গে সঙ্গে আমরা বার্ন স্টপ করে দিই। কারণ এরকম পরপর 2-3টে যদি ভি এ ব্লক পাই, তাহলে আমরা এই পেশেন্ট ডেভেলপ করবে কমপ্লিট হার্ট ব্লক। অ্যাক্সোসিয়েট পাথে তোমরা জানো, কমনলি অ্যাক্সোসিয়েট পাথে অ্যাক্টিভ ভেন্টিকুলার পাথে, নোডোপ্যাচিকুলার পাথে, অ্যাক্টিভেসিকুলার পাথে, কমনলি দুটো অনেকগুলো আছে। তো অ্যাক্টিভ ভেন্টিকুলার কানেকশনটা কমন তোমার, যেটা বলি বান্ডেল অফ ক্যান্ট, একটা তোমার অ্যাক্টিভেসিকুলার পাথে যেটা বলে মাহিম ফাইবার, এই দুটো কমন। আর অনেকগুলো যেগুলো আছে, যেগুলো আমরা ক্লিনিক্যালি এখনো তো, কিন্তু এগুলো এক্সিস্টেন্স আছে, ভেরি রেয়ার কেস। সেগুলো জানো তোমাদের টেকিকার্ডিয়া মেনলি কেমন হয়, এবি যে ট্রাইকাসপিড রিং, এবি নোড, এই বান্ডেল দিয়ে নরমালি তোমার কন্ডাকশন যায়। তোমার যদি অর্থোডেমিক হয় তাহলে তোমার যাবে কোথা থেকে, এবি নোডে যাবে অ্যান্টিগেট কন্ডাকশন, রেট্রোগেট টু দি অ্যাক্সোসিয়েটিভ পাথে। আর যদি অর্থোডেমিক হয়, অর্থোডেমিক হলে এইভাবে যাবে, ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া হবে। আর অ্যান্টিডোমিক যদি হয়, পাথে সরাসরি পাথওয়ে দিয়ে চলে যাবে ভেন্ট্রিকল উইথ এক্সাইটেড এবং রেট্রোগেট টু দি এবি নোড, এবং সেখানে ওয়াইড কমপ্লেক্স টেকিকার্ডিয়া হবে। লোকেশন গুলো আমরা ইউজুয়ালি আমরা দেখি ট্রাইকাসপিড এবং মাইট্রাল ভালভ দিয়ে যে অ্যানুল আছে, যে ল্যাটারাল ওয়াল এবং সেপ্টাল ওয়াল। সেপ্টালে আমরা বলি যদি এবিনোডের কাছে থাকে অ্যান্টোসেপ্টাল, মিড সেপ্টাল, আর এই রিজনটাকে বলি পোস্টোসেপ্টাল। আর এগুলো ফ্রি ওয়াল। ফ্রি ওয়ালকে ভাগ করি 3 ভাগে, অ্যান্টিরিয়র, ল্যাটারাল
আর পোস্টোল্যাটারাল লেফট সাইড হতাই অ্যান্টোল্যাটারাল আর লেফট ল্যাটারাল পোস্টোল্যাটারাল। এগুলো দিয়ে আমরা মোটামুটি লোকেশন অনুযায়ী যে পাথওয়েগুলো কোন দিক দিয়ে পাথওয়েগুলো অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে গেছে এটা আমরা লোকেট করে থাকি। এই চারটা তোমরা ইসিজি দেখে লোকালাইজ করবা। ব্রনল্ডে আছে এই ছবিটা, এই ছবি দেখে তোমরা ঠিক করতে পারবা যে তোমার ইসিজি দেখে যে ডেল্টা ওয়েভ দেখে প্রিএক্সাইটেশন থাকলে যে এই লোকেশনটা কোথায় আছে। যদি ভি ওয়ানে যদি ডেল্টা ওয়েভ তোমার নেগেটিভ থাকে তাহলে বুঝবা রাইট ভেন্ট্রিকেল তো অরিজিন। যদি কিউআর 2-3 এফ নেগেটিভ থাকে তাহলে বুঝবা পোস্টোসেপ্টাল রিজিয়নে। যদি তোমার পজিটিভ থাকে তাহলে বুঝবা এন্ডোসেপ্টাল রিজিয়নে। আর যদি তোমার লেফট অ্যাক্সিস থাকে সেই ক্ষেত্রে বুঝবা এটা মিড সেপ্টাল রিজিয়নে। আর বি1 যদি পজিটিভ থাকে তাহলে লেফট ভেন্ট্রিকেল, 2-3 ওয়েভ যদি নেগেটিভ থাকে পোস্টোসেপ্টাল, আর আইসোইলেকট্রিক আর নেগেটিভ পজিটিভ থাকে অথবা 1 এভিএল যদি কিউ থাকে নেগেটিভ থাকে সেক্ষেত্রে বুঝবা লেফট ফ্রি ওয়াল বা ল্যাটারাল। এইটা তোমাদের মাথায় রাখতে পারলেই তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবা যে লোকেশন অফ দ্য পাথে কোথায় আছে। এটা হলো টাইপ এ আর নেগেটিভ থাকলে টাইপ বি। এই যে লোকেশন দেখে এই যে তোমার লোকেশন আপনি এটা পোস্টে হবে যায় এই যে রিজিয়ন, এই রিজিয়ন মাইটারনাল লস এদিকে হলো ট্রাইকাসপিড আনুলাস। দিস ইজ পোস্টোসেপ্টাল রিজিয়নে। এই যে দিস ইজ দি পোস্টোসেপ্টাল রিজিয়নে ক্যাথেটারটা ঠিক এখানে আছে, এই ক্যাথেটারটা এই জায়গায় আছে, এই অ্যাবলেশন ক্যাথেটার। দিস ইজ দি পোস্টোসেপ্টাল এরিয়া। এইটা ক্যাথেটার দেখো, এই ক্যাথেটার এইখানে, এই ক্যাথেটার এইখানে আছে। দিস ইজ রাইট ফ্রি ওয়াল, এই যে ফ্রি ওয়ালে দিস ইজ দ্য রাইট ফ্রি ওয়াল, হ্যাঁ ট্রাইকাসপিড ভালভের। এইটা এখানে দেখো অ্যাবলেশন ক্যাথেটার হিজ একেবারে কাছাকাছি, তাহলে এটা তোমার হলো অ্যান্টোসেপ্টাল এরিয়া। এটা দিস ইজ দি অ্যান্টোসেপ্টাল এরিয়া। এই ক্ষেত্রে দেখো তোমার এই যে হিজ বান্ডল, একটা হিজ বান্ডল এইখানে জাস্ট তার এইখানে, তাহলে এটা রাইট অ্যান্টিরিয়র মানে অ্যান্টোল্যাটারাল ওয়ালে বললো অ্যাক্সেসিভ পাথে। এটা দেখো তোমার লেফট সাইডে যে একটা শীট আছে, এই যে শর্ট শীটে লেফট সাইডে গেছি ট্রান্সেপ্টাল পাংচার করে, এটা চলে গেছে কোথায় লেফট ফ্রি ওয়ালে, এইখানে আছে, এই বরাবর আছে। তাহলে এটা মানে লেফট ল্যাটারাল বা লেফট ফ্রি ওয়ালে তোমার লোকেশন অফ দি লেফট ফ্রি ওয়ালে। ম্যাপিং করি আমরা এই যে অ্যাক্সেসরি পাথওয়েগুলো। আমরা এই যে পাথওয়ে এখানে রাখলাম, অ্যানুলাসে রাখলাম। অ্যানুলাসে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার দূরে সিগন্যাল আসবে, অ্যাট্রিয়াল সিগন্যাল, ভেন্ট্রিকুলার সিগন্যাল। এই সিগন্যাল দূরে যখন যত ক্লোজ থাকবে এবং ডেল্টা ওয়েভের আর্লিয়েস্ট থাকবে, যেমন 26 মিলি সেকেন্ড আর্লিয়েস্ট আসে, তখন বুঝবো যে দিস ক্যাথেটার উইদিন দি অ্যাক্সেসরি পাথে। জাস্ট এরকম থাকলে পারে তখন বুঝবা যে ওয়ার ইন দি ম্যাপিং সাইট। তখন আমরা এখানে এরকম করে পাইলেই পারি 22-40 মিলি সেকেন্ড আর্লিয়েস্ট যদি পাই তাহলে বুঝবো যে উই আর অন দি পাথওয়ে। তখন আমরা অ্যাবলেট করি। এই দেখো যখন অ্যাবলেট করছে, অ্যাবলেশন তোমার মার্ক শুরু হয়েছে। যে ইনিশিয়ালি ডেল্টা ওয়েভ দেখা যায়, এই যে পরে দেখো যে ডেল্টা ওয়েভ গুলো চলে গেছে, অ্যাক্সেসরি পাথওয়েগুলো তোমার ডিজিএফ এর হয়েছে 2005 সালে। আমরা তখন 2004 সালে এটা শুরু করি, তখন তারপরে ওই ছবিটা আমার তোমাদের দেখাচ্ছি। তাহলে লিখতে পারলো অ্যাক্সেসরি পাথওয়ে ডিজিএপিআর অ্যাবলেশনটা এভাবে করা হয়। কনসিলটা একটু অন্য ভিন্ন টাইপের। এটা কনসিলটা আমরা ভেন্ট্রিকলকে পেস করে আমরা ভিএ যত ক্লোজ থাকবে, এই ক্লোজ যত ওভারল্যাপ পালি তাহলে বুঝবো যে পাথর ওভারে আছে, তখন অ্যাবলেট করলে তখন এটা ফ্রি হয়ে যায়। সেটা হলো আলাদা একটা ম্যাপিং সিস্টেম, তোমাদের অত জানা তখন এটা কনসিল পাথওয়ে। এই যে আমরা ভিএ ছিল, ওভারল্যাপ ছিল, ভিএ আর্লিয়েস্ট ছিল, অ্যাবলেট করছি, পাথওয়েগুলো চলে গেছে। আরবিওটি ভিটি, ওই বলছিলাম যে আরবিওটি ভিটি লেফট বান্ডেল মরফোলজি 2-3 ওয়েভ পজিটিভ, আরবিওটি ভিটি। আরবিওটি ভিটি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ভিটি অবস্থায় এই দেখো ডিসোসিয়েশন কেমনে বুঝবো যে ভেন্ট্রিকুলার কমপ্লেক্স ইজ হায়ার দ্যান দি অ্যাট্রিয়াল কমপ্লেক্স। অ্যাট্রিয়াল কমপ্লেক্স কম, ভেন্ট্রিকুলার কমপ্লেক্স বেশি, তাহলে আমরা এটা বুঝবো যে ভিটি। আর এই যেগুলো দেখা যায় প্রেসার কার্ভ। এটা হলো রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্যাগ। এবি ডিসোসিয়েশন দিয়ে আমরা বুঝতে পারি যে এই যে this is ventricular tachycardia, it is not axillary pathway or SB to the aberrant conduction, and this is clear cut VA dissociation। দেখো না এই বি এরপরে এ কোনো এর সাথে কোনো অ্যাসোসিয়েশন নাই, দিস ইজ বিএ ডিসোসিয়েশন।
এই আরবিওটি ম্যাপ করি, ম্যাপ করার নিয়মই ওই একই অঙ্ক। আরবিওটিতে নিয়ে আমরা ভি যে ওয়েভ যেটা আছে, যত আর্লিয়েস্ট পাবো সিগন্যালটা, ইন্টিগ্রেটেড সিগন্যাল, সে আর্লিয়েস্ট সিগন্যাল পাইলেই তখন আমরা এই যে আর্লিয়েস্ট সিগন্যাল পাইছি অ্যাপ্লেট করছি তোমার ভিটি টার্মিনেট, এবং দিস ইজ দি ওয়ে অফ ম্যাপিং অফ দি। এই যে বিভিন্ন এরিয়া আছে, এগুলো জানার দরকার নাই। আরবিওটির একটা সাইট আছে, কোন সাইড থেকে আসলে কিউএস কেমন হবে সেটা দেখে আমরা ঠিক করতে পারি যে এটা কোন জায়গা থেকে আসতেছে। কমন সাইট হলো তোমার হলো এই 3Gটা, এটা তোমার হলো সুপিরিয়র অ্যান্টোসেপ্টাল সেপ্টাল ওয়ালে। এই যে আরবিওটি ক্যাথেটার, আরবিওটির এই যে তোমার অ্যান্টিও সুপিরিয়র এওভিতে, এই এখানে হলো তোমার হলো কমন সাইট হলো আরবিওটির ক্যাথেটার অ্যাবলেশন সাইট। এই যে আরবিওটির আর এ ভিউতে, দিস ইজ দি আর এ ভিউ জাস্ট বিলো দি পালমোনারি ভালভ, তোমার হলো অ্যাবলেশন ক্যাথেটার সাইট। এলও ভিউ সেপ্টালের দিকে যে দিস ইজ সেপ্টাম। এই যে আরেকটা ক্যাথেটার দেখো, পোস্ট ভেসিকুলার ভিটি আর ভিউ মরফোলজি, লেফট এক্সিস ডেভিয়েশন তোমার B5 B6 এ, H is greater than the R wave, it is the looks like SVT, আসলে not SVT, this is called posterior fascicular VT or ILVT। ILVT এখানে দেখো যে VT কেমন কনফার্ম করবো, ভেন্ট্রিকুলার কমপ্লেক্স আর নিচে গুলো অ্যাক্টিয়াল কমপ্লেক্স। অ্যাক্টিয়াল কমপ্লেক্স দিস ক্লিন কাট VA ডিসোসিয়েশন, দিস ইজ কমপ্লিট দিস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এই ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এটা ম্যাপ করতে গেলে আমরা পার্কিনসন সিস্টেমে আমরা ম্যাপ করি, সেখানে এই যে ইন্টারকার্ডিয়াক সিগন্যাল, তার আগে পার্কিনসন পোটেনশিয়াল পাওয়া যায়, একে বলে পার্কিনসন পোটেনশিয়াল। এই পার্কিনসন পোটেনশিয়াল পাইলে আমরা বুঝবো দিস ইজ অরিজিনেট ফ্রম দি হিয়ার। তখন আমরা পার্কিনসন পোটেনশিয়াল পাইলে একই অবস্থায় ইউজুয়ালি এটা পাওয়া যায়, অথবা সাইনাসে পাওয়া যায়। আমরা তখন এর পার্কিনসন পোটেনশিয়াল পাইলেই আমরা বুঝবো যে দিস ইজ দি এরিয়া অফ দি সার্কিট। আমরা ওখানে অ্যাবলেশন করলেই তোমাদেরকে অ্যাবলেট করছি, পার্কিনসন পোটেনশিয়াল দেখো still persist but VT terminate, this is called the তোমার ablation of the idiopathic ventricular tachycardia। এই যে ওই দেখো idiopathic ventricular tachycardia, এই যে রেড এই যে আউটা দিয়ে চলে গেছি এই কর্নেশন লেফট সাইডে, এই আউটা ক্রস করে এই যে সেপ্টামের দিকে চলে গেছি, বেজাল ইনফিরিয়র পোস্টেরিয়র সেপ্টামে, এইখান থেকে লোকেশন অফ দি পার্কিনসন পোটেনশিয়াল। এই যে আর এই ভিউতে এই দেখো যে আরবি ক্যাথেটার এখানে, তাহলে এখানে তোমার হলো মিড সেপ্টাম বা মিড পোস্টেরিয়র সেপ্টাম, এখানে পার্কিনসন পোটেনশিয়ালটা এখানে, এখান থেকে আমরা রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট এই যে অ্যাওর্টা দিয়ে ক্রস করে, অ্যাওর্টা ক্রস করে এখানে যে ভিটি অ্যাবলেট করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো। হ্যাঁ, মারুফ? জি স্যার, স্যার আছি স্যার। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যে ইপিএস করে কি স্যার 2:1 ব্লকের ক্ষেত্রে স্যার সেটা কি ডিফারেন্সিয়েট করা যায়, এটা কি মুভিস টাইপ 1 না 2? হ্যাঁ, ইপিএস সব করা যায়, এভরিথিং। আমাদের সাধারণত ইসিজি দেখে স্যার বুঝতে পারি না যে 2:1 যেটা মুভিস টাইপ 1 হবে না 2 হবে। ইন্টারকার্ডিয়াক দেখে তোমরা আমরা এটা ক্লিন কাট এটা বোঝাতে হবে যে এটা তোমার বুঝলে, কারণ এখানে তোমার অ্যাক্টিয়াল সিগন্যাল ভেন্ট্রিকুলার সিগন্যাল তুমি তো সার্ফেসে বুঝতে পারো না, বুঝলে? হ্যাঁ, এখানে অ্যাক্টিয়াল এ ওয়েভ আর ভেন্ট্রিকুলার বি, এই দেখে তুমি ক্লিন কাট বুঝতে পারবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে স্যার। আর কিছু কারো কিছু বোঝাতে কিছু আছে? আমাদের ওই তোমার এবিনট দেখে তোমাকে এটা আমি একটু এক্সট্রাক্ট করে গেছি যে তোমার আমরা যদি সুপ্রাহিজিয়ান ব্লক বা ইনফ্রাহিজিয়ান ব্লক এটা বুঝতে গেলে তোমার ওই প্রথম সিগন্যাল ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এখানে মনে করো যে এ এইচ ভি, এইচ মানে তোমার এবি নোডের, এখন অনেক এ আছে, তাহলে ব্লক হয়ে গেছে, এইচ ইউ নাই ভিউ নাই, বলতে পারবা শুধু এ আছে এইচ নাই ভি নাই, ব্লকটা কোথায়? এ আছে এইচ ইউ নাই ভি নাই, তাহলে ব্লক কোথায়? এখানে ব্লক হয়ে গেছে, তাহলে হলো সুপ্রাহিজিয়ান ব্লক, মানে তোমার হলো ব্লক ইন দি এবি নোড। এখন আরেক রুগী দেখো এ আছে
এইচ আছে, এরপরে ভি নাই, মানে এ তে আছে হিজ বান্ডেলে এইচ আছে, এরপরে ভিটা নাই, তাহলে ব্লক ইন দিল ইনফ্রানোডাল। ইনফার্নাল ব্লক। তাহলে এইরকম আমরা ই দেখে আমরা বুঝতে পারি যে তোমার সুপ্রাহিজন ব্লক আর ইনফ্রাহিজন ব্লক। এখন বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যদি খালি এ পাই তাহলে বুঝবা এইচ নাই ভি নাই সুপ্রাহিজিয়ান বা এবিনোডাল ব্লক, আর যদি এ পাই এইচ পাই নো ভি তাহলে ইনফাইনোডাল নোডাল ব্লক। জি স্যার। আর কার কার প্রশ্ন আছে কোনো? স্যার কার্বনের কারো কোশ্চেন নেই মনে হয় স্যার। তাহলে কি শেষ করতে পারি? জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের পার্টিসিপেন্ট কমে গেছে। ইপিএস আর এফ ক্লাস দেখে হ্যাঁ সবাই হ্যাঁ, অন্য ক্লাসে অ্যাটেন্ডেন্স কি এরকমই থাকে না? হ্যাঁ, পরীক্ষা মাঝে মাঝে স্যার নেটওয়ার্ক চলে যায় স্যার, অনেকের হসপিটালে থাকে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার স্লাইড শেয়ারিংটা স্টপ করি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ জি ভেরি স্যার, মাচ। থ্যাংক ইউ স্যার।